অনেকেই আসে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এই কাজে শুরু করি। দেখো, সাইকাস উদ্ভিদের এখানে আবার আলাদা করে সাইকাস উদ্ভিদেরও বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এখন পরীক্ষায় যদি ক্ষয়ের জন্য আসে, ধরো সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য বললো, না নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বলেছে, এরকম যদি হয় তাহলে তুমি সাইকাস ধরো যদি করে থাকো সাইকাস লিখলেও হবে। নগ্নবীজীর মধ্যে সাইকাস একটা উদ্ভিদ, এটার বৈশিষ্ট্য লিখে দিলেও হবে। ঠিক আছে। আবার যদি সাইকাসের বৈশিষ্ট্য বলছে, তুমি নগ্নবীজীর বৈশিষ্ট্যও যদি বলো তাও কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো? এই সামান্য কিছু তো আলাদা থাকে, তাই না? এই তো এই সামান্য আলাদার মধ্যে কিছু কিছু অতিরিক্ত বিষয়গুলো আমরা একটু দেখি। যেমন দেখো, এখানে সাইকাসের 5 নম্বর আর 6 নম্বর আর 11 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। যেমন অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশনে 19 সালে এখান থেকে একটা কোশ্চেন আসছিল, সেটা হলো গৌণ অস্থানিক কোরালেট মূল বিদ্যমান সাইকাসে। অন্যান্য পয়েন্টগুলো আমি বুঝাচ্ছি, তার আগে দাগায় নাও। তারপর হলো পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, ঢাকা ইউনিভার্সিটি 17 সালে আসছে। এরপরে 11 নম্বর পয়েন্ট, সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ লাটিমের মতো সচল ও বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20 সালে আসছে। মানে এটা এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, 5, 6, 11। আচ্ছা, এছাড়াও আরো কয়েকটা বিষয় পড়ে রাখতে হবে। যেমন 10 নম্বর পয়েন্ট, বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। আর 4 নম্বর পয়েন্ট, মানে মোট 5টা খুব ভালো করে পড়ে রাখবো আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখো যে সাইকাস উদ্ভিদ স্প্রোফাইট। স্প্রোফাইট মানে কি বোঝায় আসলে? হ্যাঁ, যে একটা ধরো ডিপ্লয়েড কোষ, মনে করো এটা একটা ডিপ্লয়েড কোষ, একটা ডিপ্লয়েড কোষ। তো এই কোষটা যদি, যাদের একটা ফুল ফল হয় না, যাদের ধরো ফুল ফল হয় না, তাদের প্রজননটা হয় কিভাবে? রেণুর মাধ্যমে বা স্পোরের মাধ্যমে। তো রেণু বা স্পোর বলতে বোঝায় যাদের বাইরে থেকে একটা শক্ত আবরণ থাকে। এই যে কোষের কোষ প্রাচীরের বাইরে একটা শক্ত আবরণ থাকে, এরকম কিছুকে স্পোর বলা হয়। হ্যাঁ, তো বা রেণু বলা হয়। রেণু মানে মাইক্রোস্কোপিক বোঝায়। রেণু মানে মাইক্রোস্কোপিক বীজ। রেণু মানে কি? মাইক্রোস্কোপিক বীজ। বুঝতে পেরেছো? তো এই মাইক্রোস্কোপিক বীজটা, এই বীজটাই যখন কোথাও পড়ে সেখানে আবার নতুন ধরো গাছ হচ্ছে, তাই তো? তো এখন হচ্ছে যে এইটা স্পোরফাইট কখন হবে? এটা কিন্তু স্পোর। স্পোরফাইট হয় কখন? এটা ধরো স্পোর, এটা স্পোর। স্পোরফাইট হয় কখন? যখন এটা বিভাজিত হয়ে অনেকগুলো কোষের স্তর তৈরি করে থাকে, অনেকগুলো কোষের স্তর তৈরি করে ফেলে, তখন কিন্তু এটার নাম হয় স্পোরফাইট। তাহলে এখন সাইকাস উদ্ভিদ এটা কিন্তু অনেকগুলো কোষের সমষ্টি না, অনেকগুলো কোষের সমষ্টি, তাই এটা স্পোরফাইট। তাই এটা স্পোরফাইট। তবে মনে রাখতে হবে, স্পোরফাইট একই সাথে স্পোরফাইট হলো ডিপ্লয়েড হয়। স্পোরফাইট কি হয়? ডিপ্লয়েড হয়। যদি বলি গ্যামিটোফাইট, তাহলে একটা হ্যাপ্লয়েড স্পোর, একটা হ্যাপ্লয়েড স্পোর মানে কি? এন। এটা একটা হ্যাপ্লয়েড স্পোর, এটা কি? ডিপ্লয়েড স্পোর, এটা হ্যাপ্লয়েড স্পোর, যাতে ফুল ফল হয় না আর কি। হ্যাঁ, তো এরকম একটা হ্যাপ্লয়েড স্পোর যখন অনেকগুলো হ্যাপ্লয়েড কোষ দিয়ে গঠিত হয়ে অনেকগুলো হয়ে যায়, যখন অনেকগুলো হয়ে যায় তখন এটাকে বলবো গ্যামিটোফাইট। তার মানে স্পোরের বহুবচন হলো স্পোফাইট, আর হ্যাপ্লয়েড রেণু যদি হয় এর বহুবচন হলো গ্যামিটোফাইট। বুঝা গেল কি? এটাই কিন্তু মূল কথা। তো বলছি এরা ডিপ্লয়েড বা স্পোফাইট, দেহ মূল কাণ্ড পাতা, এইটা বুঝতে পারবা। এখান থেকে আসেও না। তবে কুচি পাতার ভার্নেশন কুণ্ডলিত। ভার্নেশন কুণ্ডলিত, কুণ্ডলিত মানে এদের এদের পাতা তো আসলে যৌগিক পাতা হয়। সাইকাসে কি হয়? যৌগিক পাতা। যৌগিক পাতা মানে কি? এদিকে পাতা এদিকে পাতা, এরকম পাতা, এভাবে পাতা আছে। তো ধরো এরকম। তো এখন এই পাতাটা যখন বলনি জানো মেসেজ দিয়েছো, এই পাতা যখন কচি অবস্থায় থাকে তখন এরকম থাকে, এরকম কুকড়ানো থাকে। বুঝছো? এরকম কুকড়ানো থাকে। এই যে কুকড়ানো, এই জিনিসটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ভার্নেশন মানে বিন্যাস, আর সার্সিনেট মানে গোলাকার। সার্সিনেট মানে গোলাকার বা গোল, গোল বিন্যাস, গোল হয়ে আছে, এরকম কিছু বোঝায়। হ্যাঁ, তাহলে এটাই হলো সার্সিনেট ভার্নেশন বা কুণ্ডলিত। এখানে সরাসরি কুণ্ডলিত।
আর একটা বলছে গৌণ অস্থানিক কোরেলেট মূল বিদ্যমান। জিনিসটা কি? গৌণ মানে সেকেন্ডারি বুঝি আমরা, গৌণ মানে সেকেন্ডারি বোঝাই। হ্যাঁ, তো অস্থানিক মূল জিনিসটা কি? যে আমরা জানি যে যেমন আমরা বড় বড় উদ্ভিদের ক্ষেত্রে দেখি, যেমন আম, জাম, কাঁঠাল আর কি, যেগুলো হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল হয়। একটা কথা আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদে কি হয়? প্রধান মূল, তাই না? একবীজপত্রী যে উদ্ভিদগুলো থাকে সেখানে কিন্তু প্রধান মূল থাকে না, এদেরকে অস্থানিক মূল বলা হয় বা গুচ্ছ মূলও বলা হয়। যেমন ধান দেখেছো না, ধান তুললে অনেক ছোট মানে এরকম থাকে, দেখা যায় ধরো এটা অনেক বড় গাছ, তো এরকম এরকম অসংখ্য মূল থাকে। এই মূলগুলোকে আমরা গুচ্ছ মূল বা অস্থানিক মূল বলি। তো অস্থানিক কেন বলা হয়? অস্থানিক বলার কারণটা কি? কারণটা হচ্ছে সাধারণত মনে করো এটা মাটির লেভেল, এখানে প্রধান একটা মোটা মূল তৈরি হয়, তারপরে এখানে আবার অসংখ্য মূল তৈরি হয়, শাখা প্রশাখা মূল তৈরি হয়। তাহলে এখানে যে মূলগুলো তৈরি হয়েছে প্রধান মূলের সাথেই কিন্তু শাখা প্রশাখা ভাবে তৈরি হয়েছে। তাহলে প্রধান মূল হলো যে এখান থেকে এটা প্রধান মূল, আর প্রধান মূলের সাথে শাখা প্রশাখা মূল হয়েছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা থাকার কারণে এর নাম হলো প্রধান মূল। কিন্তু এখানে কিন্তু দেখো ওরকম কিছু হয়নি, বুঝতে পারছো? এরকম কিছু হয়নি। তাহলে এই জিনিসটা বের হয়েছে প্রধান মূল থেকে না, এটা বের হয়েছে একটা গাছের কাণ্ডের একেবারে লাস্ট ভাগের গোড়া থেকে। এরকম প্রধান মূল থেকে এই জিনিসগুলো বের হয়নি, যেখান থেকে বের হওয়ার কথা সেখান থেকে হয়নি, সেই জন্য এটাকে অস্থানিক বলা হয়। সেই জন্য এটাকে অস্থানিক, যেখান থেকে হওয়ার কথা সেখানে হয়নি। যেমন ওই যে একটা গল্প আছে না, তোমাদের বলেছি কিনা, যে ওই যে দুইজন ভাই বোন গবেষণা করতেছিল যে মানুষের মাথায়, টাক মাথায় কিভাবে চুল আনা যায়, এটা নিয়ে গবেষণা করছে। তো গবেষণা করতে করতে এখন ওর ভাইটা বলছে যে আমি এটা আবিষ্কার করে ফেলছি, আমি যে ওষুধটা বানাইছি এটা খাইলে পরে 24 ঘন্টার মধ্যে মাথায় চুল গজাবে। তো তখন বোনকে বলছে যে তুই তাহলে একটা কাজ করিস। ওর বোন তোমাদের মতো ইন্টারভিউতে পড়ে, বলছে তুই যখন কলেজে যাবি তখন হলো লিফলেট দিচ্ছি, এইগুলো লিফলেট গুলো দিবি, তাহলে মেয়েদের বাবারা থাকে তাদের চুল অনেকের থাকে না এরকম, তাই না? মানে হাফ টাক বা ফুল টাক থাকে না, তো তাহলে আর কি আমাদের ওষুধ নিতে আসবে, আমাদের ইনকাম হবে। তো ঠিক আছে, তো লিফলেট নিয়ে দিছে, ওর বান্ধবী থেকে দিছে, দিলে তখন হচ্ছে যে দুইজন অভিভাবক আসছে ওর কাছে। তো বলছে যে এরকম শুনলাম যে আপনার বোন এরকম হচ্ছে লিফলেট দিয়েছিল, তো এরকম আপনি নাকি এমন একটা ওষুধ আবিষ্কার করছেন যে যেটা খেলে পরে 24 ঘন্টার মধ্যে চুল হয়ে যাবে। তো তখন দুইজন আসছে, একজন হাফ টাক আর একজন ফুল টাক। তো যে ফুল টাক সে বলছে আমার কি 24 ঘন্টার মধ্যে চুল গজাবে? বলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনার মাথা ভর্তি চুল হয়ে যাবে। আর যে হাফ টাক, আমার হাফ টাক বাকিটুকু হয়ে যাবে। তো বলছে এটা তো খুবই ভালো, তো বিশ্বাস তো হচ্ছে না। বলছে আরে বিশ্বাস হচ্ছে না মানে, আগে ওষুধ খাবেন, কাজ করলে টাকা দেবেন, না কাজ করলে টাকা দিতে হবে না। তো বলছে তাহলে তো ভালোই, ঠিক আছে। তো ওষুধ দুজনকে খাওয়াই দিছে, পরের দিন এসে টাকা দিয়ে দেয় ওষুধ। এখন মনে করো যে পরের দিন আসছে, তো ভাবছে টাকা দিতে আসছে, তো দুইজন এসে বলছে, তখন বলছে ওই ভাইটা বলছে যে মানে টাকা দিতে আসছেন তো না? তো বলছে কি টাকা দেবো, আপনাকে পুলিশে দেওয়া দরকার। বলছে কেন? বলছে আমার হাফ টাক ছিল, আপনার ওষুধ খেয়ে ফুল টাক হয়ে গেছে। দেখা যায় ওইটুকু নাই হয়ে গেছে, ও মানে চুল ফুলে পড়ে গেছে। তো অবাক, কি ব্যাপার, এরকম হলো কেন, ওষুধের এরকম উল্টা রিয়াকশন। তখন বলছে যে যার ফুল টাক তাকে বলছে আচ্ছা আপনার ক্ষেত্রে তাহলে ওষুধ কোনো কাজই করেনি, আপনার তো ফুল টাক। কাজ করেনি, অকাজ করেছে। কি অকাজ করেছে দেখেন, তাই বলে জামা খুলে দেখাচ্ছে গোটা পিঠ ভর্তি চুল, পিঠে চুল গজাইছে, বুঝছো? তাহলে এটা কি অস্থানিক হলো না? যেখানকার চুল সেখানে না, যে কোথায় পিঠে গজাইছে, তাহলে এটা কি অস্থানিক না? তাহলে এইখানে তো তাই, এই জিনিসটা হওয়ার কথা ছিল এরকম একটা প্রধান মূলের থেকে, প্রধান মূল থেকে এটা হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে গাছের একবারে গোড়ার দিকে, নিচের দিকে গোড়ার এখান থেকে হয়েছে। এই জন্য এর নাম অস্থানিক। এই জন্য এর নাম কি? অস্থানিক। তো সাইকাসে এটা হয়, সাইকাসে যেটা হয়, সাইকাসে প্রথমে প্রাথমিক দিকে একটু প্রধান মূলের মতো গঠন বের হয়, বের হলে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা এটা নষ্ট হয়ে যায়। তখন এই যে গোড়া, এই গোড়া থেকে তখন আবার এরকম গুচ্ছ মূলের মতো অনেক মূল বের হয়।
প্রথম অবস্থা নষ্ট হয়ে গেল, তাহলে এই মূলটাও হয়ে গেল অস্থানিক, যেখান থেকে হওয়ার কথা সেখানে হয়নি, তাই এর নাম হলো অস্থানিক। বুঝতে পারছো? তো এটাই হলো অস্থানিক মূলের ব্যাপার। তারপরে দেখো ট্রান্সফিউশন টিস্যু কি। ট্রান্সফিউশন টিস্যু হলো যে এমন টিস্যু যারা খাদ্য পানি ট্রান্সফার করে বলে নাম ট্রান্সফিউশন টিস্যু। মানে জাইলেম ফ্লোয়েম আছে, জাইলেম ফ্লোয়েমকে সহযোগিতা করার জন্য বিশেষ একটা লম্বা আকৃতির টিস্যু থাকে, বেশ কিছু, যারা জাইলেম ফ্লোয়েমকে সাহায্য করে। তো যেহেতু সে ট্রান্সফারের কাজটা করে ওই টিস্যুগুলা, তাই এর নাম ট্রান্সফিউশন টিস্যু। এই ও কোরালেট নামকরণটা বললাম না, কোরালেট এর সামনে অবশ্য আসে, হ্যাঁ ওখানে বলবো, ক্ষয়ের জন্য এটা পড়তে হয়, ওখানে বলবো না, পরে পৃষ্ঠায় আছে। এরপরে দেখো সাইকাসের শুক্রাণু উদ্ভিদগুলো সর্ববৃহৎ, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, লাটিমের মতো সচল বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। আচ্ছা, তো লাটিমের মতো তো বুঝলাম, লাটিমের মতো, কিন্তু বহু ফ্ল্যাজেলা মানে কি? বহু ফ্ল্যাজেলা বলতে বোঝায় যে ফ্ল্যাজেলা মানে কিন্তু চাবুক। ধরো যে কোনো, এটা যদি এরকম হয়, মনে করো এরকম লাঠির মতো হলো, মনে করো, তো এখন ভালো মতো হয়নি। তো এখন এইখানে যে ফ্ল্যাজেলা গুলো আছে, এর নাম ফ্ল্যাজেলা কেন হলো? ফ্ল্যাজেলা মানে কিন্তু চাবুক বোঝায়, ফ্ল্যাজেলা মানে চাবুক। কেন ফ্ল্যাজেলা মানে চাবুক হয়েছে জানো? কারণ চাবুকে যেমন এরকম ধরার একটা ইয়ে থাকে না, ধরার একটা কিছু থাকে, তারপরে দেখা যায় যে এটা আবার এরকম দড়ির মতো একটা কিছু, নাকি দড়ির মতো একটা থাকে, তাহলে এটা ধরার একটা আছে, দড়ির মতো আছে। তো এই জিনিসগুলো কিন্তু এরকম হয়, গোড়াতে এরকম থাকে, তারপরে সুতার মতো থাকে, এই জন্য এর নাম হয়েছে চাবুক। ফ্ল্যাজেলা মানে চাবুক, দেখতে চাবুকের মতো। বুঝতে পারছো? ওই তো এটা খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে বৃহৎ বলা হচ্ছে। আর বহু ফ্ল্যাজেলা হলো শ্রেণীবিন্যাসের এই জায়গাটাও অনেক সময় পরীক্ষা আসে, এই জন্য এটা পড়ে রাখতে হবে। যেমন দেখো যে ক্লাস অর্ডার আর ফ্যামিলি, ক্লাস অর্ডার ফ্যামিলি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ক্লাস আসছিল 19 সালে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসছিল, হ্যাঁ, সেটা হচ্ছে যে নিচের কোনটি জিমনোস্পার্ম নয়, মানে নগ্নবীজি নয়, এভাবে আসছিল। মানে নগ্নবীজির উদ্ভিদের বৈশিষ্ট্যেই এরকম আসছিল মেডিকেলে 17 সালে, বুঝছো, যে নিচের কোনটি নগ্নবীজি নয় বা জিমনোস্পার্ম নয়। জিমনোস মানে বোঝায় কি, যে নগ্ন, স্পার্ম মানে বীজ, যার বীজটা নগ্ন থাকে। তো এটা নিচের কোনটি নয়, মানে তার মানে বৈশিষ্ট্য সবগুলাই করতে হচ্ছে, নগ্নবীজের বৈশিষ্ট্য। নিচের কোনটি নগ্নবীজি নয় বা জিমনোস্পার্ম নয়, হ্যাঁ, এটা আসলে মেডিকেল 17 সালে। ও আরেকটা জিনিস বলিনি আমি, সাইকাসের উদ্ভিদ স্পোরোফাইট, এটা মেডিকেল 20 সালে আসছে। সাইকাস উদ্ভিদ কি স্পোরোফাইট, এটা 20 সালে আসছে মেডিকেল। আচ্ছা, তারপর হলো অর্ডার ফ্যামিলিও পড়ে রাখতে হবে, না আসলেও যেহেতু ক্লাস দিয়েছে এই দুইটাও দিতে পারে। আচ্ছা, এরপরে দেখো যে ভৌগোলিক বিস্তারের নিচের যে দুই লাইন, বাংলাদেশের চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে সাইকাস পেকটিনিটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়। এটা রাজশাহী ইউনিভার্সিটি 12 সালে আসছে, অনেক আগে, যদিও 16 সালেও আসছে, 12-16 প্রাকৃতিকভাবে জন্মায়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে এদিকে আর নাই। এখান থেকে গঠন বৈশিষ্ট্য সরাসরি, এর উপরের দিকের দিকে কোনো কোশ্চেনই পড়তে হবে না, বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন কোনোটার জন্য না। তবে গঠন বৈশিষ্ট্য এইটা হলো সৃজনশীল হিসেবে আসছে ঢাকা বোর্ডে 23 সালে গয়ের জন্য, কুমিল্লা বোর্ডে 23 সালে গয়ের জন্য, আবার চট্টগ্রাম বোর্ডে 21 সালে গয়ের জন্য। তার মানে শুধু গঠন বৈশিষ্ট্য যেটা, এটা কিন্তু সৃজনশীল। তো এখন গঠন বৈশিষ্ট্য বললে কিন্তু আসলে যে পাতা পর্যন্ত সবটাই লাগে, তবে তোমরা তো এত বড় লিখবা না, তোমরা হচ্ছে যে ধরো এখানে গঠন বৈশিষ্ট্যে কিছু অল্প কিছু লিখলা, 4-5 লাইন লিখলা, তারপরে মূল সম্পর্কে একটু লিখলা, তারপরে কাণ্ড, পাতা 2-3 লাইন করে করে লিখলেই হয়ে গেল। এই, তবে এটা একটু বুঝে নিই আমরা এখানে কি কি বিষয়গুলো আছে। দেখো গঠন বৈশিষ্ট্যের ক্ষেত্রে এমসিকিউ যেগুলো আর কি পড়তে হবে, তার মধ্যে আছে 4র্থ নম্বর লাইন, এদের কাণ্ড 8 থেকে 14 ফুট পর্যন্ত উঁচু হতে পারে, এদের কাণ্ড। তারপরে এমসিকিউ জন্য পড়তে হবে 2 লাইন বাদ দিয়ে, যে
সাইকাস দুই ধরনের পাতা থাকে, সাইকাসে দুই ধরনের পাতা থাকে, একটা সবুজ বৃহদাকার পল্লবপত্র এবং আরেকটা হলো বাদামি বর্ণের শল্কপত্র। দেখো যে বৃহৎ যেটা যে সবুজ, যেটা আর কি সবুজ বর্ণের, আবার সবুজ বর্ণে যেটা থাকে, তোমরা যদি আমার বাসায় বেড়াতে আসো তাহলে আমার বাসায় কিন্তু সাইকাস গাছ আছে, বুঝছো? তোমাদের সবার দাওয়াত থাকলো, একদিন চলে আসবে, কোন দিন চলে আসবে, শুক্রবারে বিকালে, হ্যাঁ, যে কোনো দিন আসার ইচ্ছা হলে ফোন দিয়ে চলে আসবা, যার যার খুশি, সবাই আসলে সবাই আসবে, সমস্যা নেই, আসবা। আসলে কিন্তু অবশ্যই আমি সবাইকে নাস্তা করাবো, কাছে একবারে ফ্রি ফ্রি না, হ্যাঁ, সবাইকে নাস্তা করাবো, কাজে তোমরা চলে আসবা, বুঝতে পারছো? নাস্তাও করাবো, যদি চা খেতে চাও আমি চা বানাতে পারি, নিজেও বানাতে পারি, বুঝছো? কাউকে লাগবে না, আমি একাই বানাতে পারি চা। তাহলে ফোন দিয়ে চলে আসবে, সাইকাস উদ্ভিদটা সরাসরি দেখতে পাবা, আমাদের বাসায় আছে, হ্যাঁ। তো সাইকাস উদ্ভিদের যে বড় বড় যে পাতাগুলো আছে, মনে করি এরকম বড় বড় পাতা, পাতার গোড়াতে আবার বাদামি বর্ণের এরকম ছোট ছোট পাতা থাকে আর কি। ওই বাদামি বর্ণের যে ছোট ছোট পাতা, ওটাকে বলা হচ্ছে স্বল্পপত্র, ঠিক আছে? মানে পাতাটা যখন কচি থাকে তখন কিন্তু এটা ছোট পাতাকে ঢেকে রাখে, স্বল্প মানে আবরণ বোঝায়, হ্যাঁ, আবরণের মতো ঢেকে রাখে, এই জন্য এর নাম স্বল্পপত্র। যে যেমন ধরো স্বল্প মানে আবরণ কি, পেঁয়াজ আছে না, পেঁয়াজের বাইরে যে আবরণ আছে ওটাও কিন্তু স্বল্প, ওই যে ঢেকে রাখে। তারপরে রসুনের বাইরে আছে, ঢেকে রাখে, আবরণ আবৃত করে রাখে, এগুলোকে বলা হয় যে স্বল্পপত্র, হ্যাঁ। যে পেঁয়াজ অনেকে আবার এরকম করে বলে যে আমি একবার বাজারে পেঁয়াজ কিনবো, তো দেখি একটা লোক বলছে এই আমাকে ইয়েগুলো দেন তো, একটু জামা পরা যে পেঁয়াজগুলো আছে ওগুলো দেন তো। আমি তো অবাক, কি যে জামা পরা মানে? পরে আমি দেখছি যে মানে একটা আছে পেঁয়াজ হচ্ছে জামা নাই, মানে যে আবরণ নাই, এমনি খোলা খোলা, ওগুলো তো নষ্ট হয়ে যাবে না তাড়াতাড়ি, ওটা কিনবে না, বলছে আমাকে জামা পরা পেঁয়াজ যেগুলো আছে ওগুলো দেন, হ্যাঁ। যেগুলো আবার জামা পরা নাই আর কি, ওগুলোর কিন্তু দাম কম, মানে ওটার দাম তো কম হবেই, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। তো মানে ওই জন্য বলছে যে আমি তখন বুঝলাম যে ও আচ্ছা, আমি ওর কথা শুনে আমি বললাম আমাকে তাহলে জামা পরা পেঁয়াজ গুলো দিন। তো এই হলো আবরণ আর কি, হ্যাঁ, স্বল্পপত্র। তো এখানে আবার যে আবার এটাও কিন্তু স্বল্পপত্র, দেখো এখানে যে ছবি আছে না, এই যে বাদামি বর্ণের, এটাও এক ধরনের স্বল্পপত্র, এটা আবরণ করে আছে কিছুটা, দেখতে পাচ্ছ? এই জিনিসগুলো এটাও কিন্তু স্বল্পপত্র, যেটা আবরণ বাদামি বর্ণ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে দেখো যে দুই ধরনের পাতা হলো, এরপরে 2 লাইন বাদ দিয়ে দেখো আরেকটা আছে, পরিণত পত্রগুলো 1 থেকে 2.7 মিটার লম্বা, র্যাকিস কি? র্যাকিস হলো মধ্যশিরা, র্যাকিসের বাংলা অর্থ মধ্যশিরা। তাহলে এগুলো তো পাতা, মনে করি এগুলো পাতা, এই পাতার মাঝে মাঝে দাগটা দেখতে পাচ্ছ, এই যে দাগ, মানে এই দাগগুলো মনে করি এদিকে তো পাতা, এই যে দাগ, এটাও কিন্তু মধ্যশিরা, এটাও মধ্যশিরা, তবে এটাকে শাখা মধ্যশিরা বলে, আর এই যে মিডিলে যেটা আছে এটা হলো প্রধান মধ্যশিরা, এটা হলো প্রধান মধ্যশিরা, এগুলো মধ্যশিরা, তবে শাখা মধ্যশিরা। আর মিডিলে যেটা আছে সেটা হলো মধ্যশিরা। প্রত্যেকটা পাতাতে থাকে না, এর মধ্যে কিন্তু জাইলেম ফ্লোয়েম থাকে এই সমস্ত শিরাগুলোর মধ্যে, হ্যাঁ, পরিবহন করার কাজটা করে। তো যে কোনো পাতাতে দেখবা যে তুমি মধ্যশিরা দেখতে পাবা, তাই না? যে পাতা আবার দুই রকমের হয়, একটা জালিকাকার হয়, একটা হলো সমান্তরাল হয়, মানে দাগগুলা সূর্যের আলোতে ধরলে দেখতে পাবা। যদি জালিকাকার হয় দেখতে, তাহলে কি বুঝবা ওটা? জালিকাকার হলে কি হবে বলতো? পাতা যদি জালিকাকার হয়, ওটা কি দ্বিবীজপত্রী না একবীজপত্রী? মনে আছে? মনে রাখবা, পাতা যদি জালিকাকার হয় তাহলে এটা দ্বিবীজপত্রী, আর পাতা যদি জালিকাকার না হয়, যে যেমন পাতা এরকম হতে পারে, একটা থাকে এরকম, এইভাবে থাকে পাতাতে, যে শাখা মধ্যশিরা যেটা আছে, শাখা শিরা যেটা আছে, শাখা শিরা যেটা, শাখা শিরাটা হলো এরকম সমান্তরাল ভাবে আছে, বুঝছো? সমান্তরাল ভাবে আছে, তার মানে এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল ভাবে যদি থাকে তাহলে এটা একবীজপত্রী, তাহলে ওটা একবীজপত্রী। আর যদি পাতা যদি এরকম হয়, দ্বিবীজপত্রী পাতা সাধারণত বড় হয়, হ্যাঁ, দ্বিবীজপত্রী পাতাতে কি হয়, এইভাবে থাকে, যদি এরকম জাল, গোটাটাই কিন্তু, হ্যাঁ, এগুলো গোটাটাই কি হবে, এরকম জাল জাল থাকবে, এরকম জালের মতো থাকবে, এরকম জালের মতো থাকলে ওইটা বুঝবা যে এটা হলো দ্বিবীজপত্রী, ঠিক আছে? আর একটা কোশ্চেন অনেক সময় আমরা করি ভাইবা বোর্ডে, যে তুমি দূর থেকে
তোমাকে দুটা গাছ দেখানো হলো এবং তুমি কিভাবে বুঝবা যে এই গাছটা দ্বিবীজপত্রী আর এই গাছটা একবীজপত্রী? মানে পাতা তো দূর থেকে তুমি জারিকাগার না সমান্তরাল বুঝতে পারতো না, এমনি বাহ্যিকভাবে দেখে তুমি কিভাবে বুঝবা বলো দেখি? পাতা বড় হবে আর না, ওটা তো কাছে না আসলে দেখতে পাবা না, মানে দূর থেকে তো হ্যাঁ বড় হবে। আরেকটা কি আছে? আরেকটা আছে, আরেকটা কি না গোলাকার, এটাও একটা বৈশিষ্ট্য, সাধারণত একটু গোলাকারই হয়, একবীজপত্রীগুলো একটু লম্বা লম্বা হয়। তবে সব থেকে প্রধান বৈশিষ্ট্য মনে রাখবা, যে যে গাছটা তুমি দেখছো ওইটা যদি শাখা প্রশাখা হয় মানে ডালপালা থাকে তাহলে দ্বিবীজপত্রী, আর যদি ডালপালা না থাকে তাহলে একবীজপত্রী। বুঝতে পারছো? যেমন নারিকেল গাছের কি শাখা প্রশাখা আছে? নাই। ধান গম শাখা প্রশাখা আছে? নাই কিন্তু। তাহলে এগুলো কি একবীজপত্রী। শাখা প্রশাখা না থাকলে একবীজপত্রী, আর শাখা প্রশাখা যদি থাকে তাহলে দ্বিবীজপত্রী। মানে বাহ্যিকভাবে দূর থেকে দেখো তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো? একবীজপত্রী। শাখা প্রশাখা আছে? নাই, তাহলে একবীজপত্রী। খালি দেখবে যে শাখা প্রশাখা আছে কি নাই। বুঝতে পারছো? ধান গমে কিন্তু পাতা, ওগুলা কিন্তু শাখা প্রশাখা না, তাই না? যেগুলো থাকে ওগুলো পাতা, মানে ডাল, আলাদা ডাল, শাখা প্রশাখা হওয়া। বুঝছো? এই এটা হলো বাহ্যিকভাবে চেনার উপায়। আর অভ্যন্তরীণ তো অনেকগুলো আছে, যেমন হচ্ছে ওই যে বললাম গুচ্ছমূল বা অস্থানিক মূল। গুচ্ছমূল বা অস্থানিক মূল এটা কাদের বলতো? কার কার মনে আছে? একবীজপত্রী। একটু আগে বললাম, বলে গেলে চলবে যে যদি গুচ্ছমূল, গুচ্ছ মানে কি অস্থানিক মূলগুলো গুচ্ছ আকারে থাকা, তাহলে গুচ্ছমূল অস্থানিক মূল একবীজপত্রী। গুচ্ছমূল অস্থানিক মূল একবীজপত্রী। আর হচ্ছে যে প্রধান মূল যদি থাকে তাহলে সেটা দ্বিবীজপত্রী। প্রধান মূল থাকলে এগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থা, তাই না? বাহ্যিকভাবে শাখা প্রশাখা দেখলে, তাহলে তুমি যদি আমেরিকাও যাও তাও তুমি গাছ চিনতে পারবা। আমেরিকাতে গেলা তুমি, এখন তুমি একটা গাছ দেখছো, তুমি ফোন দিয়ে কাউকে বলছো আমি আমেরিকাতে একটা অচেনা গাছ দেখতে পাচ্ছি, যে গাছটা বাংলাদেশে নাই। তখন সে যদি বলে আচ্ছা এই গাছটা দ্বিবীজপত্রী না একবীজপত্রী, তুমি তখন দেখবা শাখা প্রশাখা আছে কিনা। যদি শাখা প্রশাখা আছে মানে দ্বিবীজপত্রী, তাহলে বুঝবে যে এটা কেমন শাখা প্রশাখা হবে আর কি, এরকম। বুঝতে পারছো? দেখেই বোঝা যাবে হ্যাঁ যে গাছটা কি দ্বিবীজপত্রী না একবীজপত্রী। আচ্ছা, তাহলে এরপরে দেখো যে এরপর এখানে একটা জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে, সেটা হলো যে বোল্ড করা পাম উদ্ভিদ এবং ফার্ন পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল সম্পূর্ণ বলে অনেক সময় সাইকাসকে পাম ফার্ন বলা হয়। অনেক সময় এরকম কোশ্চেন হয় সাইকাসকে পাম ফার্ন বলা হয় কেন? তাহলে কি বলবো যে সাইকাসের সাথে পাম উদ্ভিদের মিল আছে, অনেকটা মিল থাকার কারণে এটা বলা হয়। দেখো এই যে মূল, এইটা কিন্তু ক্ষয়ের জন্য খুব আসে পরীক্ষায়, হ্যাঁ। যেমন দেখো ক্ষয়ের জন্য এখানে সিলেট বোর্ড ক্ষয়ের জন্য 23 সালে আসছে একটা কোশ্চিন। তারপর হচ্ছে এছাড়াও চট্টগ্রাম বোর্ড 22 সালে, কুমিল্লা বোর্ড 21 সালে অনেকবারই আসছে এই মূল নিয়ে। মূল নিয়ে বলতে কোরালেট মূল, দেখো যে 6 নম্বর লাইনে কোরালেট মূল পাইছো? তাহলে এটা একটু বুঝে নিয়ে আগে যে কোরালেট মূল জিনিসটা আসলে কি। সাইকাসের প্রধান মূল তো নষ্ট হয়ে গেল, এখন এই যে মূল যেটা গুচ্ছ মূল বা অস্থানিক মূল, তাই না? গুচ্ছভাবে আছে বলে এটা গুচ্ছ মূলও বলা হয় বা অস্থানিক মূল। এখন এই মূলগুলা কি হয় জানো? এই মূলগুলা কিছু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, নষ্ট আর ব্যাকটেরিয়া এই দুইটা দ্বারা আক্রান্ত হয়। তো এই জন্য এখানে দুইটা নামও দেওয়া আছে, একটা হলো নষ্টক, একটা অ্যানাবেনা। অ্যানাবেনা এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে নষ্টক এটা মনে রাখবা, না মনে রাখলে মনে থাকবে। বুঝছো? নাতে এনে কি হয় নষ্ট, এতে অ্যানাবেনা, এতে অ্যানাবেনা। তো এই দুটো না মনে রাখলে মনে থাকবে, না মনে রাখলে মনে থাকবে। এই সায়ানোব্যাকটেরিয়াগুলা, এই সায়ানোব্যাকটেরিয়া কি করে যে এরা এই যে গুচ্ছমূলগুলো আছে না এর মধ্যে ঢুকে ঢুকে বংশ বিস্তার শুরু করে দেয়। তখন এই মূলগুলা কি হবে, এলো পাথারি বেঁকে বুকে যাবে, স্ফীত হবে। যদি সূক্ষ্ম গঠন দেখায় তাহলে বুঝবা। ধরো এই মূলটাকে আমি প্রস্তুত করলাম, প্রস্তুত করলে আমি দেখতে পাবো মূলে এরকম অসংখ্য কোষ আছে, এরকম কোষ, তারপরে আরো অনেক কোষ।
সব জায়গাতে কোষে ভরপুর, মনে করো কোষ দিয়ে ঘেরা আছে। এখন এখানে ধরো একটা ব্যাকটেরিয়া ঢুকে গেছে, সায়ানোব্যাকটেরিয়া ঢুকে গেছে, তো একটা বা দুটা জায়গায় ঢুকুক, এখন বিভাজিত হবে। যখনই বিভাজিত হবে তখন তো চাপ পড়বে, এগুলাতে চাপ পড়বে, তখন এই জিনিসগুলো কি হবে, তখন এগুলো দূরে দূরে সরে যাবে চাপ পড়ার কারণে। এই যে চাপ পড়ে দিকে দিকে চলে যাচ্ছে, তো তখন দেখা যাবে এটা এরকম হয়ে যাবে, এইদিকেও চাপ পড়বে, বিভাজিত হবে যে তাই চাপ পড়বে, চাপ পড়ে এটা এরকম সরে যাবে, এরকম সরে যাবে, চাপ পড়লো সরে গেল। সরে যাওয়ার কারণে তাহলে এই মূলের বাইরের দিকটা কোথাও স্ফীত, কোথাও স্ফীত না, কোথাও স্ফীত, কোথাও স্ফীত না, মানে অর্থাৎ হলো এরকম এরকম হয়ে যাবে, এরকম এরকম হয়ে যাবে। দেখো ছবি আছে একটা, কিন্তু হ্যাঁ একটা ছবি আছে না, হ্যাঁ। তো তাহলে যেখানে স্ফীত সেখানে ওই ব্যাকটেরিয়া গুলা, সায়ানোব্যাকটেরিয়া গুলা নষ্ট কেনাবে না, এরা কি করবে, এই এর মধ্যে ঢুকে যেতে পারে, ঢুকে যে এদের পুষ্টি খেয়ে বংশ বিস্তার করে, বংশ বিস্তার করলে কি প্রসারিত হয়ে যাবে, তখন মূলটা এরকম এলো পাথারে বেঁকে উঠে যাবে। তখন এটা দেখতে, তখন এটা দেখতে সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো মনে হবে। সামুদ্রিক কোরাল বা প্রবাল তো জানো যে ওই যে যেমন সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু আছে অনেক প্রবাল। প্রবালের সরল বাংলা অর্থ হলো রত্ন সদৃশ, প্রবালের সরল বাংলা অর্থ রত্ন সদৃশ। তো দেখতে রত্নের মতো খুব সুন্দর, কিন্তু ওর মধ্যে অসংখ্য ছিদ্র বিদ্র থাকে, এলো পাথারি পাথরগুলো, পাথর কিন্তু হলো এলো পাথারি আঁকা বাঁকা কেমন, তাই না, ক্ষয় ধরার মতো আর কি। তো সেটার মতো হয়ে যায়। তো কোরাল কি ধারালো? হ্যাঁ ধারালো, কোরাল ধারালো হয়। তোমার যদি পাটা লাগে তো কেটে যাবে, ধারালো হয়। হ্যাঁ, তো সেন্ট মার্টিনে গেলে তুমি দেখতে পাবা। তোমরা হচ্ছে যে ভালো করে পড়াশোনা করবা, করে সরকারি মেডিকেলে চান্স পাইলে, এই যে যারা এবার যারা পরীক্ষা দিতে ওদেরকে বলেছি যে তোমাদেরকে সেন্ট মার্টিনে অথবা কাশ্মীরে নিয়ে যাবো। আচ্ছা, তোমরা হলো ভালো করে পড়াশোনা করবা তাহলে। তো এখন অবশ্য ভারতে মনে হয় যাওয়া নিষেধ আছে, ভারতে তো মনে হয় ভিসা নাই, পাকিস্তান যাওয়া যাবে, তাই না? পাকিস্তানে যেতে অবশ্য খরচ একটু বেশি হবে, দূরের দেশ তো, দূরের দেশে যেতে খরচ বেশি। তবে পাকিস্তানের কাশ্মীরও সুন্দর, কারণ একই কাশ্মীর তো এদিক আর এদিক আছে। তো তোমাদেরও আগে অফার দিয়ে রাখলাম, বুঝতে পারছো, যে তোমরা সরকারি মেডিকেল চান্স পেলে তোমরা যেখানে ঘুরতে যাবা আমাকে বলবা, আমি তোমাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে? আগে বলে রাখলাম। যেমন তোমাদের ইয়ে আছে না যে তোমাদের হচ্ছে যে এই যে একটা অফার আছে যাতায়াত ফ্রি, ওই যে সেরকম আর কি, ওরকম একটা ফ্রি থাকবে যে যাতে তোমাদের বেশি খরচ না হয়। তোমাদের পরীক্ষা সবার শেষ 5 তারিখে, কি সামনে আসে 5 তারিখ বলছিলাম, 10 তারিখে রোববার 10 তারিখে শেষ হয়ে যাবে পরীক্ষা, 10 তারিখে শেষ হবে প্রথম দিন। 10 তারিখে সবার শেষ, আমাদের এই মাসে তোমাদের এই মাসে শেষ। আচ্ছা, পরীক্ষা ছুটির পরে কিছুদিন তো মাঝের কবে শেষ? 2 তারিখে। তোমার কবে শেষ জানো না এখনো? আচ্ছা, যাই হোক, তো মোটামুটি হয়তো বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে সবার শেষ হবে, তাহলে ওই সময় করবো আর কি, হ্যাঁ, যাতে সবাই আর কি যেতে পারবে। আচ্ছা, তো এটা বুঝলে কিনা কোরালের মূল কেন হলো, যে এই যে অয়স্টারের মূলগুলা এর মধ্যে সায়ানোব্যাকটেরিয়া নষ্ট। তো মনে রাখবো না, মনে রাখবো না, না মনে রাখলে হয়ে গেল, তাই না? না মনে রাখলাম, নাতে এনে হলো নষ্ট, এতে অ্যানাবেরা, এই দুইটা ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া, এরা হলো এর ভিতরে প্রবেশ করে এর ভিতরে বংশ বিস্তার করে, অনেক স্ফীত হয়ে যায়, বুঝতে পারছো? এটাই হলো যে এই জন্য এটাকে কোরালের মতো হয় বলে এর নাম হলো কোরালেট মূল। বুঝতে পারলাম তো তাহলে, তাই না? আচ্ছা, তাহলে কোরালেট মূল সম্পর্কে অল্প একটু লিখতে হবে, 2-3 লাইন। তারপর হলো কাণ্ড, তো আগেই আমরা জেনেছি যে কাণ্ড এদের কেমন, কাণ্ডের অধিকাংশ অঞ্চল স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত থাকে, মানে এদের কাণ্ড হচ্ছে যে গোটা কাণ্ড স্থায়ী পত্রমূল দ্বারা আবৃত থাকে, মানে এদের হচ্ছে পত্রমূল, মানে পাতার যে গোড়াটা, ওটাকে পত্রমূল বলে, পাতার যে গোড়া ওইটাতে ঢেকে থাকে। কারণ এদের পাতা কিন্তু ঝরে পড়ে না, এদের পাতা কি ঝরে পড়ে না, সবসময় থাকে। এই জন্য এদেরকে বলা হয় যে যেহেতু এরা ঝরে পড়ে না, ঝরে না পড়লে তাকে কি বলে, এটা কি জানো তোমরা?
মানে একটা থাকে যে ঝরে পড়ে, একটা ঝরে পড়ে না। যে ঝরে যদি না পড়ে তাহলে বলা হয় চিরসবুজ, তাকে বলা হয় চিরসবুজ। মানে সবসময় পাতা তো সবুজই হয়, কখনো ঝরে পড়ে না, বুঝছো? হ্যাঁ, যেমন অনেকে বলে যে চিরকুমার, এরকম বলে না, চিরকুমার। হ্যাঁ, বিয়ে না করলে বিয়ে না করলে, হ্যাঁ, তাহলে ওটা তো একরকম তো থাকে না। ও একসময় তো বিয়ে করে, তাও অনেক সময় থাকে একটা দুটা তো বিয়ে করে না, এরকম থাকে না অনেক সময়। আচ্ছা, পাগলা তারা বিয়ে না তো তবে এখন বুঝছো, এখন কিন্তু দিন খুব খারাপ যাচ্ছে, খুবই কম্পিটিশন। তোমরা ভালো করে পড়াশোনা না করে যদি ভালো চাকরি টাকরি না পাও, বিয়ে করা মুশকিল, বুঝতে পারছো? বেকার ছেলের সাথে বিয়ে দেবে নাকি, তাই কি না? ঠিক না? তো এই জন্যে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ডিমান্ড বেড়ে যায়। যে ধরো কোনো মেয়ে যদি শুনে যে ও ডাক্তারি করতেছে, ডিমান্ড এমনি বেড়ে যায়, তখন কিন্তু আর চেহারা টেহারা কিচ্ছু দেখবে না, বুঝতে পারছো? তো এই জন্য তুমি যদি ক্যারিয়ার তৈরি করতে পারো, তোমার ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু কি মানে ডিমান্ডটা বেড়ে গেল না, ডিমান্ডটা বেড়ে যায়, বুঝতে পারছো? যে হ্যাঁ হ্যাঁ, এটাই সাইকেল সেবা। না, এটা পারে না, কখনোই পারে না। চিরসবুজ ওই কারণে। না, ওইটা তো নিচে নিচে থাকে, কাণ্ডটা বড় হতে থাকে, এই আর কি। আচ্ছা, খেজুর গাছের ক্ষেত্রেও তাই হয়, তাই না? খেজুর গাছের ইয়েটা থেকেই যায়। হ্যাঁ, ডাল মারা যায়, ও মারা যায় ডাল, না? আচ্ছা, দেখো এবার মানে এখানে চিরসবুজ বলতে যে যেমন অনেক গাছ আছে না, যে সব পাতা ঝরে যায়, এদের সব পাতা কখনো ঝরে যায় না, একসাথে সব পাতা, এইটা বোঝাচ্ছে। এবং গোড়ার দিকে কিছু পাতা হতে পারে, কিন্তু ওই যে একবারে ঝরে যাওয়া যেটা বোঝাচ্ছে ওইটা না। হ্যাঁ, এই মানে কিছু না কিছু তো থাকছেই, ওই জন্য চিরসবুজ। এই আচ্ছা, এবার দেখো পাতা সম্পর্কে অল্প একটু লিখবা। তবে এখানে পাতার যে 3 নম্বর লাইন, এদের যে শল্কপত্র, যেটা বাদামি বর্ণের রোমশ শল্কপত্র ও বৃহৎ আকৃতির সবুজ পল্লবপত্র। পল্লব বলতে চোখের পাপড়ি বোঝায়, চোখের পাপড়ির মতো, মানে এরকম আর কি বোঝাচ্ছে, যে এই জন্য এর নাম হলো পল্লবপত্র। বাদামি বর্ণের রোমশ, মানে এই যে যেটা শল্কপত্র, এটা রোমশ, মানে বাইরের দিকে একটু সূক্ষ্ম সুতার মতো, এরকম বোঝাচ্ছে। এই আর এটা মনে রাখতে হবে, প্রতিটি পত্রকে একটি মধ্যশিরা থাকে। পত্রকে পাতায় পত্রকের সংখ্যা, পত্রক আর পাতা এর মধ্যে পার্থক্য আছে, তাই না? যে ধরো এইটা এখানে মনে করো এখানে ছোট ছোট পাতা আছে, এটা ধরো যৌগিক পাতা। তো যৌগিক পাতা মানে একটা পাতাতে ছোট ছোট অনেক পাতা থাকা, তাই না? তাকে তো যৌগিক পাতা বলে। তাহলে এটা হলো একটা যৌগিক পাতা গোটাটা, আর এই জিনিসগুলো হলো একটা পত্রক। ক থাকা মানে ছোট বোঝায়, ক থাকা মানে ছোট বোঝায়। হ্যাঁ, এই ট্রান্সমিশন টিস্যু কাকে বলে এটা অবশ্যই মনে রাখতে হবে, যে পত্রকের প্যালিসেড প্যারেনকামা। প্যালিসেড মানে কি জানো? নিরেট। প্যালিসেড মানে নিরেট। কোনো পাতাকে তুমি যদি পোস্ত বরাবর কাটো, তো দেখবা পাতার একটা যেকোনো একটা সাইড, উপর সাইডে বিশেষ করে উপর সাইডে হলো এরকম কিছু কোষগুচ্ছ থাকে যারা খুব নিরেট হয়, আর নিচের সাইডে কিছু কোষগুচ্ছ থাকে যারা হলো পত্রযুক্ত হয়, আর এখানে হলো কিছু কোষ থাকে ফাঁক যুক্ত কোষ। এই যে ফাঁক যুক্ত কোষ, এই অঞ্চলটাকে বলা হয় স্পঞ্জি। স্পঞ্জ মানে ছিদ্রযুক্ত, স্পঞ্জ মানে ছিদ্রযুক্ত, বুঝতে পারছো? আর এটা কি নিরেট না, কোনো ভাগ আছে? তাহলে এর নাম প্যালিসেড বা নিরেট। প্যালিসেড বা নিরেট, কোনো ভাগ নাই এটা আর কি। তাহলে এখানে হলো প্রজাতিভেদে 50 থেকে 100টি, ওটা তো হলোই এইটুক পর্যন্ত। তাহলে এইটুক পর্যন্তই থাক, আজকে অনেকে আসেনি, এটুকুই থাক না? তাহলে পড়াগুলো কিন্তু ধরবো, হ্যাঁ, পড়া